তোষামত করতে, দালালি করতে প্রচণ্ড পছন্দ করে নিজেদের সাময়িক কিছু ব্যক্তি স্বার্থের জন্য। একটা গোষ্ঠী আমরা দেখেছি, এই গোষ্ঠীটার সংখ্যা আনুপাতিক হারে সবচেয়ে বেশি, যারা আসলে নীরব দর্শকের ভূমিকা পালন করে এবং নীরব দর্শকের ভূমিকা পালন করতে গিয়ে পরোক্ষভাবে আসলে তারা ওই ক্ষমতা এবং ক্ষমতাসীনদের এবং তাদের যারা তোষামতকারী তাদেরকে আসলে পরোক্ষভাবে একটি সাপোর্ট দিয়ে থাকে। কারণ তারা যখন এত বড় একটা সংখ্যক এবং সবচেয়ে বেশি সংখ্যক অ্যারাউন্ড 60 to 70% তারা যখন এই ভূমিকায় থাকে তখন মনে করে নেওয়া হয় যে মৌনতা আসলে সম্মতির লক্ষণ। এবং অল্প কিছু মানুষ, কয়েক পার্সেন্ট হতে পারে, এটা অবশ্যই 5%-এর নিচে হবে, অল্প কিছু মানুষ রয়েছে যারা আসলে এই যে অন্যায়গুলো, নিপীড়নগুলো, অত্যাচারগুলো, এই অত্যাচারগুলোকে অত্যাচার বলার সাহস রাখে। এটার মধ্যে দুইটা ক্যাটাগরি রয়েছে, যারা নিজেদের যে করিডোর, ফ্যামিলি বা খুব ক্লোজ মানুষ, তাদের সামনে এই অত্যাচারগুলোকে অত্যাচার বলে। আর 1%-এরও কম মানুষ রয়েছে যারা এগুলো পাবলিকলি বলার এবং নিজের যত বড় ক্ষতিই হোক না কেন মানুষের সামনে, দেশের সামনে, জনগণের সামনে বলার মতো গার্ডস রাখে। এবং আমি বিশ্বাস করি সেই 1%-এরও কম যে মানুষগুলো রয়েছে এই বাংলাদেশে, তাদের একটি বড় অংশের সামনে আজকে আমি দাঁড়িয়ে রয়েছি, যারা আসলে জানতো যে তারা যদি এই কাজটি করে এমন একটি ফ্যাসিস্ট সরকার বসে রয়েছে, তাদের চাকুরিটি চলে যাবে, তাদেরকে, তাদের পরিবারকে বড় সমস্যার সম্মুখীন হতে হবে। তারপরও ওই ব্যক্তিত্বের জায়গায় কম্প্রোমাইজ না করতে পেরে কিংবা নিজের যে আলাদা একটি গার্ডস রয়েছে, সাহসিকতা রয়েছে, বিবেক বোধ রয়েছে, সেই জায়গায় কম্প্রোমাইজ না করতে পেরে তারা যে প্রতিবাদটি করার বরাবরই করে এসেছে। এবং আমরা আসলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের জায়গা থেকে যে এমন মানুষদের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলার আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। বিগত বছরগুলোতে আমরা আমাদের জায়গা থেকে যেটি দেখেছি আসলে যে বাংলাদেশের এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার সরকার অবৈধ সরকার। এই সশস্ত্র বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীকে আসলে সরকারের বাহিনী, রাষ্ট্রের বাহিনী কিংবা জনগণের বাহিনীর চেয়ে আওয়ামী বাহিনী হিসেবে বেশি ব্যবহার করার চেষ্টা করেছে। এবং আমরা এরকম অসংখ্য ঘটনা বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে শুনেছি। এবং এই ঘটনাগুলো ধীরে ধীরে আমাদের সামনে এসেছে যখনই এই অত্যাচারিত কিংবা নিপীড়িত যারা হয়েছেন অনেক কষ্টে দেশের বাইরে গিয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য বিভিন্ন মিডিয়ায় কিংবা নিজেরা বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করে এই কথাগুলো দেশের বাইরে থেকে যখন বলার শুরু করেছেন, চেষ্টা করেছেন, তখন ধীরে ধীরে আমরা এগুলো জানতে পেরেছি। কারণ দেশের ভিতরে থেকে এমন একটি অবস্থা তৈরি করা হয়েছিল যেগুলো বলা অনেক কষ্টকর ছিল। সেই জায়গা থেকে আমরা এমন অনেক উদাহরণ দেখেছি যে কোনো একটি জায়গায় কোনো একটি অপরাধ হচ্ছে, কোনো একজন জুনিয়র অফিসার সবেমাত্র জয়েন করেছেন, তাদের তো তখন সেই যে আলাদা একটি স্পিরিট, শপথ নেওয়ার স্পিরিট, আমরা আমাদের বন্ধুদের কাছে এই কথাগুলো শুনেছি যে শপথ নেওয়ার স্পিরিটের কথা বলি কিংবা ওই যে রক্তের যে তেজ দেশের জন্য, দেশ মাতৃকার জন্য, সেটার সাথে তারা কম্প্রোমাইজ করতে বিন্দুমাত্র প্রস্তুত ছিলেন না। এবং যখন তাদেরকে এই সেনাবাহিনীর ভিতরে থাকা গুটি কয়েক যারা ওই ফ্যাসিস্টের দালাল ছিল, তারা একটি কমান্ড করে, যে কমান্ডটি দেশ, দেশের মানুষের জন্য ভালো নয় বরং ব্যক্তি স্বার্থের জন্য, ওই কমান্ডটি যখন তারা মানেনি, তখন দেখা গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যখন তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি, ওই জাহাঙ্গীর কবির নানকরা কিংবা ওবায়দুল কাদেররা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে চাকরিচ্যুত করেছে। এই যে আওয়ামী একটি বাহিনী তৈরি করার যে অপচেষ্টা, এই অপচেষ্টা যেমন ওই আওয়ামী সন্ত্রাসীরা কেউ করেছে, আবার বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর কতিপয় কিছু আওয়ামী দোসর এই কাজগুলোতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আপনাদের হয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জায়গা থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই। এই যে দোসররা ছিল তাদেরকে যদি শুধুমাত্র চাকুরিচ্যুত করার মাধ্যমে
আজকের এই ঘটনাটি শেষ করে দেয়া হয়, তাহলে আগামীতে যে ঘটনাটি হবে সেটি হচ্ছে যে অনেকেই আবার কোনো একটি ফ্যাসিস্টের দোসর হয়ে এমন কিছু ঘটনা করবে যে ঘটনা হয়তো সে কয়েকশো কোটি টাকা বাগিয়ে নিবে, অসংখ্য মানুষের জীবনহানি করবে, কিন্তু তার মাথায় এই চিন্তাটি কাজই করবে না যে এই কারণে যদি আমার শাস্তি শুধু এটি হয় আমি চাকরি হারাবো আর কিছু না হয়, তাহলে আমি চাকরি হারাই, আমি তো কয়েকশো কোটি টাকা পেয়ে যাচ্ছি, দেশ এবং দেশের বাইরে পুনর্বাসন পেয়ে যাচ্ছি, তাহলে আমার চাকরি চলে গেলে সমস্যা কোথায়? সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি কথা বলি, আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টা হয়েছেন হাজার হাজার জীবনের রক্তের উপরে। আমার অর্ধলক্ষ ভাই বোন রক্ত দিয়েছে, হাসপাতালে এখনো কাতরাচ্ছে, রক্তের দাগ এখনো শুকায় নাই, ওই যে সেলাইগুলো সেগুলো এখনো শুকায় নাই। আপনারা যদি এখন ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে এই সুশীলতা দেখান, সেটা দেখতে আমরা প্রস্তুত নই। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, যে কথাটি বলা হয়েছে, এই পুরো সিস্টেমটিকে আবার পচন ধরানোর জন্য ওই অল্প কিছু পচা মানুষই যথেষ্ট। আমরা পুরো পচা শরীরকে রেখে মাথা যদি ভালো একজনকে দিয়ে প্রতিস্থাপন করি, এরকম কোনো সিস্টেমই নেই যে ভালো মাথা দিয়ে বাকিটুকু ভালো হয়ে যাবে, বরং ওই পচা শরীর দিয়ে মাথাটুকু পচার সম্ভাবনাই হচ্ছে সবচেয়ে বেশি। সেই জায়গা থেকে যাদের বিরুদ্ধে এই প্রত্যক্ষ প্রমাণগুলো রয়েছে, ডকুমেন্টগুলো রয়েছে, তাদের বিরুদ্ধে অবশ্যই এই ব্যবস্থাটি নিতে হবে। আমরা স্পষ্ট করে এখন দেখি যেই ফ্যাসিস্টের দোসররা তাদের জায়গা থেকে হুকুম দিয়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে অবৈধ অস্ত্র সাপ্লাই দিয়ে আমার দেশের এই যে জনগণ যারা সত্যের পক্ষে নেমেছিল তাদের বিরুদ্ধে গুলি ছড়ানো হয়েছে, রক্ত ঝরানো হয়েছে, মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই যে দোসররা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের, তারা হয় দেশের ভিতরে এখনো আছে, না হয় দেশের বাইরে পালিয়ে যাচ্ছে। এই যে পালাতে পারছে, তাদের যে ইনফরমেশনটি, এই ইনফরমেশনটি তো ওই গোয়েন্দা সংস্থার তো অবশ্যই সরকার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। এগুলো দুটি জিনিস হতে পারে, হয় তারা পৌঁছে দিচ্ছে না, তার মানে অবশ্যই তারা এখন ওই দোসরদের যে রক্ত তার ধমনীতে প্রবাহিত হচ্ছে, তাহলে তাদেরকে ছাঁটাই করতে হবে, ব্যবস্থা নিতে হবে। আদারওয়াইজ আরেকটা সিনারিও হতে পারে যে তারা পৌঁছে দিচ্ছে, আপনারা কাজ করতে পারছেন না, তাহলে আপনারা ওইটার জন্য অযোগ্য, আপনারা দায়িত্ব ছেড়ে দেন। আমরা এই দেশের ছাত্র জনতার যে আস্থার জায়গা নিয়ে প্রত্যেকটি ওই তারিখে 18 জুলাই, 19 জুলাই, 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট যখন আমরা রাস্তায় নামি, আমরা এটি চিন্তা করে নেমেছিলাম যে আজকে আমার বুকের এক পাশ দিয়ে গুলিবিদ্ধ হয়ে আরেক পাশ দিয়ে বের হয়ে যেতে পারে। আমরা এটি চিন্তা করে নেমেছিলাম যে আজকের পর থেকে আমার বাবা মা বলার মতো আর কেউ না থাকতে পারে। আমরা এটি মাথায় রেখে নেমেছিলাম, আমরা যদি আজকে এখানে শহীদ হয়ে যাই, আমার ফ্যামিলিকে বাকি জীবনে স্ট্রাগল করতে হতে পারে। এই যে ইমোশন, এই যে ত্যাগ, এই যে অবস্থানে আমরা নেমেছিলাম, আপনারা ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে আমাদের এত বড় পুরো বাংলাদেশের ছাত্র জনতার এই ত্যাগের সাথে এই যে বর্তমানে যে সুশীলতা দেখানো হচ্ছে, নিউট্রাল ভূমিকা দেখানো হচ্ছে, এটার সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করছেন। আমাদের জায়গা থেকে আরো কিছু স্পষ্ট বার্তা রয়েছে। আমরা আজকে অনেকে বলছি যে এই আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী, তাদের মধ্যেও তো অনেক ভালো ছিল। স্পষ্ট একটি কথা হচ্ছে, এই আওয়ামী লীগের যে এমপি মন্ত্রীরা, এমপি মন্ত্রী হওয়ার পরে তাকে আপনি ভালো খারাপ দিয়ে জাজ করছেন, কিন্তু সে ওই এমপি হয়ে সংসদে গিয়ে 16 বছর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদকে পরিচালিত করেছে, সেই কথা কেন আপনি বলছেন না? তাদের যদি ন্যূনতম ওই ব্যক্তিত্ব থাকতো, তাহলে তারা ভালোটাকে ভালো বলতো, খারাপটাকে খারাপ। অন্তত ওই খারাপের সাথে যুক্ত হয়ে ওই সংসদে গিয়ে এমপির আসনটিকে দুষ্কৃতিকারীদের মতো ওইভাবে অলঙ্কৃত করতো না। তাই যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই সরকারকে, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার, সেই ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সময়ে শেষ করতে হবে। যদি তারা এটি না করতে পারে, যেই রক্তের উপরে দাঁড়িয়ে তারা ওই আসনগুলোতে বসেছে, সেই রক্তের মর্যাদা তারা নিজেরা নষ্ট করছে।
আমাদের জায়গা থেকে আমরা সকলে হয়তো জানি যে আমরা ডিবি কার্যালয়ে নাকি 6 দিন ছিলাম, কিন্তু আমরা অনেক ঘটনা এখনো বলার আমাদের সুযোগ হয়নি, সময় হয়নি। আমরা প্রত্যেকটি বলবো, আমি হাসনাত আমরা বলবো, আমাদের সাথে হাসিব ছিল, কিভাবে আমাদেরকে আমাদের বাড়ির নিচে এসে ডিজিএফআই আমাদের পরিবারকে ডিজিএফআই এভাবে এসে আমাদেরকে বলেছে সায়েন্স ল্যাব আমি আর হাসনাত এক বাসায় ছিলাম, যে আপনারা যদি সরকারের পক্ষ থেকে মন্ত্রীরা আহ্বান জানিয়েছে, আপনারা যদি তাদের সাথে গিয়ে না বসেন তাহলে আপনাদের কয়েকজনের জন্য ডিজিএফআই প্রতিষ্ঠানটির আমরা সুনাম ক্ষুণ্ণ হতে দিব না। তারা আমাদের বাসার নিচে এসে দাঁড়িয়েছে, গাড়ি নিয়ে বলে জানালা খুলে দেখেন, আপনারা যদি নিজেরা না নেমে আসেন, সহযোগিতা না করেন, আমরা আপনাদের বাসায় যাব। এক্ষেত্রে যদি আপনাদের পরিবার আপনাদের সাথে ঝামেলায় জড়িয়ে যায়, তার জন্য আমরা দায়ভার নিব না। বাধ্য হয়ে আমাদেরকে বাসার নিচে আসতে হয়েছে। আমাদের স্পষ্ট মনে আছে, বৃহস্পতিবারে 18 জুলাই আমাকে এবং হাসনাতকে যখন সেখান থেকে ডিজিএফআই নিয়ে যায়, তারা প্রথম দিন আমাদেরকে না বলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথম দিন নিয়ে যায়, এবং সেখানে ডিজিএফআই যে অফিসাররা ছিল, সকল অফিসার অন্তত 20 জন ছিল। ইভেন ইফ ডিজি অফ ডিজিএফআই ইটসেলফ হিমসেলফ সেখানে উপস্থিত ছিল। তারা আমাদেরকে বাধ্য করতেছিল ওই মুহূর্তে যে আমরা যেন ওই 3 জন মন্ত্রী, তারা আরেক রুমে পাশে বসা ছিল, তাদের সাথে যেন আমরা কথা বলি। আমরা ওই দিন স্পষ্ট করে 18 জুলাই ওই দিন বলেছিলাম যে আমাদেরকে যদি ওই 3 জন মন্ত্রীর সামনে আপনার নিতে হয়, তাহলে যেটি হবে যে 3 জন মন্ত্রীর সামনে এটি প্রুফ হবে আপনারা আমাদেরকে জোর করে সেখানে নিয়ে যাচ্ছেন। আমরা সুস্থ অবস্থায় আমাদেরকে আপনি ওই 3 জন মন্ত্রীর সামনে দিতে পারবেন না। এবং ওই দিন পুরো টিম ডিজিএফ এর অন্তত 20 জন অফিসার সেখানে ছিল, পুরো টিম তারা ওই জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু নিতে পারেনি। এরপরে তারা সেখান থেকে 18 জুলাই রাতে আমাদেরকে একটি সেফ হোমে নেয়, আমরা জানি না কোথায় তারা তাদের গাড়িতে করে নিয়েছিল। এবং 3 জন মন্ত্রী সেদিন সেখান থেকে আমাদের সাথে কথা না বলে, দেখা না করে তাদেরকে চলে যেতে বাধ্য হতে হয়। এবং পরের দিন 19 জুলাই, এই ঘটনাটি যদি আমি পুরো বর্ণনা বিস্তৃত বলি আমার অন্তত 1 ঘন্টা সময় লাগবে। আমি শুধু একটি সামারি বলছি যে পরের দিন 19 জুলাই ওই সেফ হোমে অন্তত 10টা আলাদা আলাদা টিম এসেছে আমাদেরকে বিভিন্নভাবে ইমোশনালি ফোর্সফুলি বাধ্য করার জন্য, যেন আমাদেরকে 3 জন ওই মন্ত্রীর কাছে নিয়ে যেতে পারে। অ্যান্ড ফাইনালি সন্ধ্যার পরে যখন আবার ডিজিএফআই চিফ সহ তার পুরো টিম প্রায় 20 থেকে 30 জনের এসে, এরপরে বিকালেতে সেখানে হাসিবকে আবার নিয়ে আসা হয়। তাদের কথা হচ্ছে, হয় আমাদের 3 জন 2 জন না থাকলে তাদের কোনো সমস্যা নেই, বাংলাদেশের আওয়ামী লীগের কোনো সমস্যা নেই, কিন্তু এই 2-3 জনের জন্য তারা তাদের ইনস্টিটিউশনের যে সম্মান সেটা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কাছে নষ্ট হতে দিবে না, এ হচ্ছে তাদের ইন্টেনশন। এবং ফোর্সফুলি আমাদেরকে পদ্মায় নিয়ে যাওয়া হয়। আমরা আমাদের জায়গায় স্পষ্ট করে বলেছিলাম যে আমাদেরকে যদি এখানে বসানোর চেষ্টা করা হয়, তাহলে এখান থেকে আমাদের লাশ বাইরে যাবে, আমরা বাইরে যাব না। এবং আমরা আমাদের জায়গা থেকে 3 জন মন্ত্রী বারবার বলার পরেও আমরা আমাদের জায়গা থেকে তাদের সেখানে বসিনি পর্যন্ত। এবং আমরা নিজেরা যে দাবিগুলো ঠিক করেছিলাম সেই কাগজটি দিয়ে আমরা যখন বের হয়ে আসি, এখানে কিছু মিডিয়ার ভাই, আমি জানি না তারা এখানে আছেন কিনা, ডিজিএফআই তাদেরকে সিলেক্টিভ কিছু মিডিয়া কল করেছিল। ডিজিএফ যখন মিডিয়াদেরকে আমাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, তার পিছনে ডিজিএফআই অফিসাররা দাঁড়িয়েছিল। এবং প্রথমবার যখন তাদের মন মতো কথা হয়নি সেটি বলানোর জন্য দ্বিতীয়বার আবার তারা আমাদের কথা নিচ্ছিল, এবং তারপর আমরা সেম কথা রিপিট করেছিলাম। এবং ওই দিন আমরা দেখেছি, আমরা শুরুতে যে কথাটি বলেছিলাম যে আমরা এখানে কোনো রকমের আলোচনার জন্য আসিনি, কোনো রকমের আপনাদের সাথে বৈঠকের জন্য আসিনি, আমরা আমাদের দাবিগুলো শুধু জানিয়ে যেতে এসেছি। কারণ এগুলো পৌঁছানোর কোনো ব্যবস্থা এই ফ্যাসিস্ট সরকার রাখেনি। নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, কারফিউ দিতে যাচ্ছে, আমাদেরকে কোথাও যেতে দেওয়া হচ্ছে না, সেফ হাউস নামে সবচেয়ে নির্মম একটি হাউসে আমাদেরকে বন্দি করে রাখা হচ্ছে। সেই জায়গায় দাবিগুলো জানিয়ে শেষে যখন আমরা এই কথা বলে আমাদের কর্মসূচি চলবে স্পষ্ট করে ঘোষণা দেওয়া হয়, সেদিন আমরা দেখেছিলাম ডিজিএফআই কিভাবে মিডিয়া কন্ট্রোল করে। প্রত্যেকটি লাইন তারা ঠিক করে দিয়েছে, মিডিয়ায় কোন অংশটুকু যাবে তারা ঠিক করে দিয়েছে। আমাদের কথাটুকু, যেটি আমাদের কথাই ছিল না, সেই কথাটুকু আমাদের কথা দিয়ে ওই মিডিয়াতে প্রচার করা হয়েছে। এই কাজগুলো আমরা আমাদের এই যে সময়টুকু আমরা যে কি অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছি, আমরা এগুলো এখন পর্যন্ত তুলে ধরার বা শেয়ার করার সময় পাইনি। তবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি জিনিস বলি, অসংখ্য রক্ত গিয়েছে, অসংখ্য জীবন গিয়েছে।
আপনারা যে আজকে ধীরে ধীরে সিক্রেট কথাগুলো বলছেন, আপনাদের প্রতি অনুরোধ, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব সর্বোচ্চ, আপনারাও সর্বোচ্চ চেষ্টা করুন। সিক্রেটগুলোকে ওপেন সিক্রেট করতে হবে, ওপেন সিক্রেটগুলোকে ওপেন করতে হবে। আমরা আসলে আপনারা যে কথাগুলো বলছেন প্রয়োজন নেই তো। বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে যেই একটি মাত্র প্রতিষ্ঠানকে আমরা রেসপেক্টের একটি অন্যতম জায়গায় রাখি, তার ভিতরে যদি এই কলুষিত সিস্টেমগুলো চলে, সেগুলো নিয়ে এখন কথা না বললে কখন কথা বলবো? যখন এখন এই যে সরকার এসেছে, এই সরকার এসেছে জনগণের রক্তের উপরে। এই সরকারের পিছনে তো কোনো কালো হাত নেই, কোনো এজেন্সি নেই, কোনো দেশ নেই। এটি এসেছে জনগণের রক্তের উপর দিয়ে। এরপরে যদি কেউ এরকম নতুন আরেকটি, জানি না কোন সরকার আসবে, যদি এসে আবার কারো এরকম মাথার উপরে হাত নিয়ে আসে, তখন তো এই কথাগুলো বলা কষ্টকর হয়ে যাবে। তাই আপনারা আপনাদের জায়গা থেকে এই সময় যে জিনিসগুলোর অভিজ্ঞতার ভিতর দিয়ে আপনি গিয়েছেন, সেটা শুধু আপনি জানেন, আর কেউ জানেন। এই জিনিসগুলো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে অনুরোধ করি, এই জিনিসগুলো আপনারা পুরো দেশের মানুষের সামনে তুলে ধরুন। আমরা যদি আমাদের এই কলুষিত সিস্টেমকে ভেঙে নতুন সিস্টেম গড়তে চাই, সবার আগে সিস্টেমের ভিতরের এই যে একদম কলুষিত করাপ্টেড লুপহোলসগুলো, এগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে, এগুলো নিয়ে কথা বলতে হবে। এরপরে এগুলো কিভাবে ঠিক করা যায় সেটির পদক্ষেপের দিকে যেতে হবে। আমরা আপনাদের মাধ্যমে আমাদের জায়গা থেকে স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তাদেরকে আমরা অনুরোধ করতে চাই, আপনারা যে সংস্কার কমিটির কথা বলছেন, আমরা শতভাগ এটির সাথে একমত। ব্রিটিশরা সেই 47-এর পূর্বে পরেই বলি, তাদের জায়গা থেকে তখন সেই আইনগুলো করেছিল দাস বানানোর জন্য। পাকিস্তানিরা ওই সময়ে একটা প্রান্তকে শোষণ করার জন্য তাদের মতো করে আইন করেছে। সে আইন দিয়ে 2024 সালে আজকে আমি কেন চলবো? এখন স্পষ্ট কথা, শুধুমাত্র সশস্ত্র বাহিনীতে নয়, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যে কালো হাতগুলোর কারণে, ফ্যাসিস্ট তৈরি করার কারণে, এই যে সংবিধান থেকে শুরু করে এই ফ্যাসিস্টের কালো হাতগুলো প্রত্যেকটি জায়গায় যে আইনগুলো করে রেখেছিল, সে আইনগুলো সমূলে উৎপাটন করতে হবে এবং করার জন্য উপযুক্ত সময় এটাই। আমরা আমাদের জায়গা থেকে আরেকটি বিষয় একদম শতভাগ একাত্মতা প্রকাশ করতে চাই। কেউ একজন গুরুত্বপূর্ণ বড় একটি পোস্টে থেকে যদি ব্যক্তিগত কিংবা গোষ্ঠীগত কিংবা এরকম লেজুর ভিত্তিক কোনো দলীয় স্বার্থে কাউকে ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে অ্যাটাকের চিন্তা করি কিংবা চাকুরিচ্যুতর চিন্তা করি কিংবা হয়রানির চিন্তা করি, এই কাজটা অনেকেই আছে, অনেকের মানসিকতা এরকম যে ক্ষমতার অপব্যবহার করার এই যে প্র্যাকটিসটা অনেকের ভিতরে আছে। তাহলে কেউ যদি এই কাজটি করে, আরেকজনের বিরুদ্ধে এরকম একটি অভিযোগ দিয়ে তাকে চাকুরিচ্যুত করার মতো অবস্থা তৈরি করে ফেলে শুধুমাত্র তার হাতে ক্ষমতা আছে বলে, তাহলে আরেকটি সাইড কেন আপিল করার এই সুযোগটি পাবে না? সেই জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে আমাদের যে বিচার ব্যবস্থা রয়েছে, সেই জায়গায় যেন একজন সৈনিক হোক, একজন অফিসার হোক, তার যেন এই আপিলটি করে নিজের গ্রাউন্ডটি স্পষ্ট করার এবং নিজের আর্গুমেন্টটি তুলে ধরার একটি একদম নৈতিক এবং আইনগত সুযোগ থাকে, সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে। এবং আমাদের জায়গা থেকে আরেকটি স্পষ্ট করে কথা বলি, আমার দেশ রক্তের উপরে দাঁড়িয়ে একটি দেশ, একটি স্বাধীন দেশ, স্বাধীন একটি মানচিত্র, স্বাধীন একটি পতাকা। সেই জায়গায় যখন অন্য একটি দেশের এজেন্টরা এসে পতাকা, আমার মানচিত্র, আমার দেশের সার্বভৌমত্বকে খামচে ধরার চেষ্টা করে এবং এই সুযোগটি এই দেশেরই কিছু ফ্যাসিস্টের দালালরা করে দেয়, তাদের বিচার না হওয়া পর্যন্ত এই দেশ কখনো সার্বভৌম হতে পারে না। তাই শুধু বাংলাদেশ সেনাবাহিনী নয়, সশস্ত্র বিভাগ নয়, এই দেশের প্রত্যেকটি সেক্টরে, ইভেন আপনি গার্মেন্ট সেক্টর চিন্তা করুন, নীতি নির্ধারক যে পর্যায় সেখানে চিন্তা করুন, সচিবালয় চিন্তা করুন, প্রত্যেকটি জায়গায় এদের এজেন্টরা রয়েছে। বাংলাদেশকে 2024-এর এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে নতুন একটি বাংলাদেশ সৃষ্টির যে আমরা স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সবার আগে এই এজেন্টদের দেশ থেকে বিতাড়িত করতে হবে। আর এই এজেন্টদের
যারা এই দেশে পুনর্বাসন করেছে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুর আগে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখে যেতে চাই। সবশেষে শুধু একটি কথাই আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা জানি এই ক্যান্টনমেন্টের ভিতরে কারা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে নিজেদের পরিবারের যারা সদস্য সন্তান রয়েছে তাদের জীবনের মায়া ত্যাগ করে ওই 5ই আগস্টের পূর্বে যখন আমরা আমাদের প্রোফাইল পিকচার লাল করেছিলাম, যখন আমরা ওই জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রাস্তায় নামছিলাম, যখন সত্যের পক্ষে কথা বলার মানুষ কমে গিয়েছিল, যখন কিছু মানুষ বলছিল আমি কোটা সংস্কারের সাথে আছি, এই এক দফার সাথে নেই, তখন যারা এই বাংলাদেশের মানুষের এক দফার সাথে ছিল তার মধ্যে সবার সামনে সাইডে যারা ছিল তারা আপনারা এবং আপনাদের পরিবারের সদস্যরা। আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আমাদের জায়গা থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের জায়গা থেকে, যে আপনারা সেদিন এই কাজগুলো করছিলেন বলেই আমরা আত্মগোপনে থাকি, রাজপথে থাকি, আমরা সাহসটি পাচ্ছিলাম যে সেনাবাহিনীর ভিতরেও এমন কিছু ব্যক্তিত্ব সম্পন্ন গার্ডসওয়ালা মানুষ রয়েছে যারা 5 তারিখে আমাদের জন্য রাস্তায় নামবে এবং নেমেছিল। সেই জায়গা থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমরা বিশ্বাস করি যে স্পিরিটকে সামনে রেখে 2024-এ এই ছাত্র জনতার অভ্যুত্থানে আমার হাজারো ভাই বোন জীবন দিয়েছে, শহীদ হয়েছে, সেই স্পিরিট বাস্তবায়ন হওয়ার পূর্ব পর্যন্ত জীবনের সকল মায়াকে একপাশে রেখে আমরা কথা বলে যাব, কাজ করে যাব, সত্যের সাথে থাকব, ন্যায়ের সাথে থাকব। ধন্যবাদ।